আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। লেবানন ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টি হামলা। এরপর জানিয়ে দিব জার্মান যুদ্ধজাহাজ থেকে মার্কিন MQ-9 রিপার ড্রোন লক্ষ্য করে গুলি। এরপর জানিয়ে দিব আল আকসা ঘিরে নতুন উত্তেজনা। এরপর জানিয়ে দিব বার্লিনে ইসরায়েলি রাষ্ট্রদূতকে ঘিরে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের আরও 3টি গ্রাম মুক্ত, অভিযানের গতি বাড়িয়েছে রুশ সেনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লেবানন ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টি হামলা চলছে লেবানন ইসরায়েল সীমান্তে। হিজবুল্লাহর বেশ কয়েকটি ঘাঁটিতে অভিযানের কথা জানিয়েছে তেল আবিব। লেবাননের কাফরা, সিদ্দিকাইন ও হুলা এলাকায় গোলাবর্ষণ করেছে তেল আবিবের সেনারা। দক্ষিণে একটি গ্রামে হামলায় মৃত্যু হয়েছে 2 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতরা বেসামরিক বলে জানানো হয় লেবানন গণমাধ্যমে। ইসরায়েলের ঘাঁটিতেও পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। টার্গেট করা হয় শেবা ফার্মে। গত অক্টোবরে গাজায় তেল আবিবের আগ্রাসন শুরুর পর থেকে উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। এ পর্যন্ত 2 শতাধিক হিজবুল্লাহ যোদ্ধার মৃত্যু হয়েছে, প্রাণ হারিয়েছে 50 বেসামরিক। হিজবুল্লাহ গোষ্ঠীর হামলায় ইসরায়েলের 12 সেনা ও 5 বেসামরিক নিহত হয়েছে। জার্মান যুদ্ধজাহাজ থেকে মার্কিন MQ-9 রিপার ড্রোন লক্ষ্য করে গুলি। লোহিত সাগরে অবস্থান করা জার্মানির একটি যুদ্ধজাহাজ থেকে আমেরিকার একটি MQ-9 রিপার ড্রোন লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। জার্মান গণমাধ্যম সোমবার এ খবর দিয়েছে। এটি ছিল ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা। লোহিত সাগরে অবস্থান করা জার্মানির জাহাজটি ইয়েমেন বিরোধী ইউরোপীয় কোয়ালিশনের অংশ নিচ্ছে। জার্মানির দার স্পাইগেল পত্রিকা জানিয়েছে, জার্মান জাহাজ থেকে মার্কিন ড্রোন লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে 2টি ক্ষেপণাস্ত্রই সমুদ্রে গিয়ে পড়ে। জার্মান ম্যাগাজিনটি বলছে, মার্কিন ড্রোন লক্ষ্য করে জার্মানির যে যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সেটি চলতি মাসের প্রথম দিকে লোহিত সাগরে গিয়ে ইউরোপীয় জোটে অংশ নেয়। লোহিত সাগর দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের জাহাজ কিংবা ইসরায়েল অভিমুখী জাহাজে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সংরক্ষিত সামরিক বাহিনী হামলা চালাচ্ছে। এই হামলা বন্ধ করার লক্ষ্যে আমেরিকা এবং ইউরোপের কয়েকটি দেশ জোট গঠন করেছে। এরই মধ্যে আমেরিকা এবং ব্রিটেন ইয়েমেনের বিরুদ্ধে কয়েক দফার সামরিক আগ্রাসন চালিয়েছে। তবে ইয়েমেনের সামরিক বাহিনী দৃঢ়ভাবে বলেছে, আমেরিকা ও ব্রিটেনের আগ্রাসনে তারা থামবে না। যতক্ষণ পর্যন্ত ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করবে ততক্ষণ ইসরায়েল এবং ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা অব্যাহত থাকবে। সূত্র পার্স টুডে। আল আকসা ঘিরে নতুন উত্তেজনা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়া আগামী মাসে পবিত্র রমজানের শুরুতেই জেরুজালেমের আল আকসা মসজিদ অভিমুখে ফিলিস্তিনিদের পদযাত্রার ডাক দিয়েছেন। গত বুধবার তিনি এ ডাক দেন। এতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছার পথে ঝুঁকি বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রমজানের শুরুতেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে বলে আশা প্রকাশ করেছিলেন। বাইডেনের এই আশার বাণী সম্প্রচার করা হয়েছিল মঙ্গলবার। তিনি বলেছিলেন, রমজানের সময় যুদ্ধবিরতি করতে ইসরায়েল এবং হামাসের মধ্যে নীতিগতভাবে একটি চুক্তি হয়েছে। ওই সময় জিম্মিদেরও মুক্তি দেওয়া হবে। একই সঙ্গে গাজায় ত্রাণ ঢুকবে এবং ইসরায়েলের জেলে থাকা ফিলিস্তিনি বন্দীরাও মুক্তি পাবে। এদিকে রমজানে আল আকসায় নামাজ পড়তে গিয়ে ইসরায়েলকে আবারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার। যুদ্ধবিরতি নিয়ে বাইডেনের ওই বক্তব্যের পরদিনই হামাস নেতা হানিয়া জেরুজালেমের দিকে ফিলিস্তিনিদের পদযাত্রার এই আহ্বান জানান। তিনি বলেন, রমজানের প্রথম দিন থেকেই আল আকসা অভিমুখে যাত্রা করার জন্য জেরুজালেম এবং পশ্চিম তীরে আমাদের জনগণকে আহ্বান জানাচ্ছে। টেলিভিশনে এক বক্তব্যে হামাস নেতা হানিয়া বলেন, হামাস ইসরায়েলের সঙ্গে আলোচনায় নমনীয় রয়েছে, আবার একই সঙ্গে লড়াই চালিয়ে যেতেও প্রস্তুত। ইসরায়েল বলছে, হামাসের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছতে হলে গোষ্ঠীটিকে অদ্ভুত সব দাবি জানানো বাদ দিতে হবে। গত সপ্তাহে প্যারিসে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় ইসরায়েল 40 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাবে রাজি হয়েছে। হামাস এই যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করে দেখছে। এটি বাস্তবায়িত হলে 5 মাসের গাজা যুদ্ধের এটি হবে প্রথম দীর্ঘ যুদ্ধবিরতি। কাতারে এ সপ্তাহে ইসরায়েল এবং হামাস দুপক্ষেরই প্রতিনিধিরা উপস্থিত রয়েছে। তারা প্রস্তাবের বিস্তারিত খুঁটিনাটি খতিয়ে দেখছেন। আল আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। আসন্ন পবিত্র রমজান মাসে মুসলমানদের আল আকসা মসজিদে নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের এক ডানপন্থী মন্ত্রী অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের এই মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করার পর যুক্তরাষ্ট্র এই আহ্বান জানালো। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন,
যেহেতু এটি আল আকসার সঙ্গে সম্পর্কিত, আমরা অতীতের মতো আরও রমজান মাসে মুসল্লিদের আল আকসা প্রাঙ্গণে প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলকে অনুরোধ করছি। তিনি আরো বলেন, এটি শুধু ধর্মীয় স্বাধীনতা দেওয়ার বিষয় নয় বা নিজেদের প্রাপ্য অধিকার দেওয়ার বিষয় নয়, এটি এমন একটি বিষয় যা সরাসরি ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। পশ্চিম তীর বা বৃহত্তর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করা ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে ভালো নয়। উল্লেখ্য, চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী 10 বা 11 মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে। এ সময় আল আকসা মসজিদে প্রার্থনার কাজ কিভাবে পরিচালনা করা হবে বর্তমান তা মূল্যায়ন করছে ইসরায়েল। মূলত চলতি বছরের এই রমজান মাস এমন এক সময়ে শুরু হতে চলেছে যখন গত প্রায় 5 মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নিরলস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বর্বর ইসরায়েলি এই হামলায় এখন পর্যন্ত 30,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বার্লিনে ইসরায়েলি রাষ্ট্রদূতকে ঘিরে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ। জার্মানির রাজধানী বার্লিনে ফিলিস্তিনপন্থী একদল ব্যক্তি দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রন প্রসরকে হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে। গাজার সংঘাতের রক্ত হাতে লেগে আছে বলে চিৎকার করে তারা। বুধবার পুলিশের এক মুখপাত্র জানান তারা ঘটনার তদন্ত করছেন, তবে ঘটনার খুব বেশি বিস্তারিত জানাননি তারা। স্থানীয় পত্রিকাগুলোর খবর থেকে জানা গেছে, প্রসরের একটি ব্যক্তিগত সাক্ষাতের সময় একদল ব্যক্তি তাকে বাধা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ফিলিস্তিনপন্থী ওই আন্দোলনকারীরা প্রসরের উদ্দেশ্যে চিৎকার করছে। প্রসরের সঙ্গে এ সময় একাধিক দেহরক্ষী ছিলেন, তারা বিক্ষোভকারীদের প্রসরের কাছে আসতে দেননি। প্রসরের হাতে গাজার রক্ত লেগে আছে বলে অভিযোগ করে বিক্ষোভকারীরা। সেখানে বলতে শোনা যায়, লুকাতে পারবেন না রন প্রসর, আমরা আপনাকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করছি। বার্লিনের মেয়র কাই ভেগনার ঘটনার নিন্দা জানিয়েছেন। রাষ্ট্রদূত অক্ষত ছিলেন বলে তিনি স্বস্তি প্রকাশ করেন। তিনি বলেছেন, ইসরায়েলের লোকজনকে এভাবে ব্যক্তিগতভাবে হয়রানি ও হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বার্লিন কোনো রকমের উদ্বেগ ও উস্কানি মেনে নেবে না এবং এখানকার সমাজ, বিদ্যাপীঠ বা কোথাও ইহুদি বিদ্বেষের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইসরায়েলের সমালোচকরা গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনের উপর গণহত্যা চালিয়েছে বলে দেশটির বিরুদ্ধে অভিযোগ করেছেন। এমনকি আন্তর্জাতিক আদালত আইসিজেতে দেশটির বিরুদ্ধে মামলা হয়েছে। ইসরায়েল অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে ইসরায়েল সেনা অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় 30,000 ফিলিস্তিনি মারা গেছে। তারা অবশ্য হামাস যোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য দেখায়নি। অন্যদিকে ইসরায়েল বলছে 10,000 যোদ্ধাকে হত্যা করা হয়েছে, যদিও এর পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি। ইসরায়েল বলছে, ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণের পর আত্মরক্ষায় গাজায় তাদের অভিযানে কোনো ভুল নেই। গত 7 অক্টোবর হামাস ও অন্য সশস্ত্র সংগঠনের সদস্যরা ইসরায়েলে হামলা চালালে 1,200 জন নিহত এবং 250 জন জিম্মি হয়। অভিযানের গতি বাড়িয়েছে রুশ সেনা। 2 সপ্তাহ আগে উত্তর পূর্ব ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর আভদিভকা মুক্ত করার পর রাশিয়ান বাহিনী গত কয়েকদিনে আরও 3টি গ্রাম দখল করেছে, যা তাদের অগ্রযাত্রায় ক্রমবর্ধমান গতির ইঙ্গিত দেয়। এদিকে পশ্চিমা কর্মকর্তারা কিয়েভের সামরিক বাহিনীর গোলাবারুদের ঘাটতির বিষয়ে সতর্ক করে দিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার ঘোষণা করেছেন যে তাদের সৈন্যরা আভদিভকা থেকে 7 মাইল উত্তর পশ্চিমে স্টোপোভ গ্রাম দখল করেছে। ইউক্রেনের কর্মকর্তারা আগের দিন বলেছিলেন যে কিয়েভের বাহিনী স্টেপোভ এবং পার্শ্ববর্তী গ্রাম সিবেরন থেকে প্রত্যাহার করা হয়েছে। ইউক্রেনীয় বাহিনীও লাস্টোস্কাইনে গ্রাম থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল। প্রতিরক্ষা সংগঠিত করার জন্য এবং পশ্চিমে শত্রুদের আরও অগ্রগতি রোধ করার লক্ষ্যে সামরিক মুখপাত্র দিমিত্রো লিখোভি সোমবার ইউক্রেনীয় টেলিভিশনে বলেছেন, গ্রামগুলির সামান্য কৌশলগত গুরুত্ব ছিল এবং 2 বছর আগে রাশিয়ার আক্রমণের আগেও স্টেপোভ এবং সিবেরনে 100 জনেরও কম লোক ছিল। তবে লাভগুলি ইঙ্গিত দেয় যে রাশিয়া আভদিভকাকে নেওয়ার পর এর সুবিধা কাজে লাগাচ্ছে। গত মে মাসে পূর্বাঞ্চলীয় শহর বাকমুত দখল করার পর এটি ছিল তাদের প্রথম বড় বিজয়। মঙ্গলবার লন্ডনে এক সম্মেলনে ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল স্যার টনি বলেছেন, ইউক্রেনের পরিস্থিতি নিঃসন্দেহে কঠিন ছিল, কারণ তাদের সামরিক বাহিনীর গোলাবারুদ এবং এর মজুদের সংকট নিয়ে লড়াই করছিল, যা আরও তীব্র হয়েছে। হাউস রিপাবলিকানরা ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তায় প্রায় $60 বিলিয়ন দিতে বাধা দিচ্ছে। এটি একটি বৃহত্তর প্যাকেজের অংশ যা ইসরায়েল এবং তাইওয়ানকে সহায়তার অন্তর্ভুক্ত করে। মঙ্গলবার প্রেসিডেন্ট বাইডেন এবং কংগ্রেস নেতাদের মধ্যে একটি বৈঠক অচলাবস্থা ভাঙতে ব্যর্থ হয়েছে।
মার্কিন কর্মকর্তারা আবদিপকার শহর হারানোর জন্য গোলাবারুদের ঘাটতিকে কারণ হিসেবে উল্লেখ করেছেন এবং সতর্ক করেছেন যে কংগ্রেস সাহায্য প্যাকেজ অনুমোদন না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেছেন, রাশিয়ান বাহিনী অন্য কিছু শহর ও গ্রাম দখল করা শুরু করেছে। পরিস্থিতি খুবই ভয়ঙ্কর, তিনি বলেন, কিন্তু তারা অবশ্যই অঞ্চল হারাতে শুরু করেছে। যে অঞ্চলটি তারা রাশিয়ানদের কাছ থেকে ফিরিয়ে নিয়েছিল এবং এখন তাদের রাশিয়ানদের ফিরিয়ে দিতে হবে, কারণ তারা তা রক্ষা করতে পারে না, তারা তাদের সাথে লড়াই করতে পারে না।